গত দুদিন যাবৎ প্রতিদিন ঘটে যাওয়া বিকেলবেলায় আকাশ বাতাস কাঁপানো কালবৈশাখীর দাপটের প্রমাণ পাওয়া যাচ্ছে গ্রাম ছেড়ে জঙ্গলের মেঠো পথটা ধরতেই। দুই দিকে শুকনো ঘাসপাতার ভিড় চিরে যে সরু হাতখানিকের পায়ে হাঁটা লাল নুড়ি পাথরের পথ সোজা চলে গেছে পটাশতলির জঙ্গলের ভেতর পর্যন্ত। সেই রাস্তার বেশিরভাগটাই খানাখন্দ ও জল কাদায় ভর্তি। দীর্ঘদিন আশেপাশের কোনো গ্রামবাসী সহজে এ পথ মারায় না, যদিও এক দুজন আসে কাঠ ও পাতা সংগ্রহ করতে। তারা খুব একটা ভেতরে যায় না। অনু দ্রুত এগিয়ে চলছে জঙ্গলের দিকে। গ্রামবাসীদের কেউ যদি ঘুণাক্ষরেও জানতে পারে তাহলে ওর উদ্দেশ্য সফল হবে না। হাত ঘড়িতে সময় দেখল সকাল 11:33 এখন। অনেক সময় আছে উদ্দেশ্য পূরণ করা। ইতিমধ্যে শুনে আসা বিভিন্ন গল্প কাহিনীর ফলে অনু যেরকম আবহ ভেবেছিল, জঙ্গলে প্রবেশের পর তেমন কিছুই হলো না। বড় নির্মল ও শান্ত পরিবেশ। বরং এতক্ষণ মাথার উপর সূর্য যে আস্ত একখানা 1000 ওয়াটের লাইট জ্বলছিল তা থেকে নিষ্কৃতি পেল। শরীর ও মন জুড়িয়ে গেল শান্ত ঠান্ডা হাওয়ায়। অনু ফোনটা বাগিয়ে ধরে ক্যামেরা অন করে এগিয়ে চলল। বড়মার কথা অনুযায়ী সেই কাঙ্ক্ষিত স্থান দরুমগাড়ার তীরের পশ্চিম দিকে অবস্থিত। জঙ্গলের মাঝের সরু পথ গিয়ে একেবারে শেষ হয়েছে জঙ্গলের শেষ প্রান্তে। অনু প্রায় 8 ঘন্টার মতো পায়ে হেঁটে জঙ্গলের শেষ প্রান্তে এসে উপস্থিত হল। ওই যে দূরে বিস্তৃত বালিচর শেষে বর্ষায় ফুলে ফেপে ওঠা স্থানীয় ভাষায় দরুমগাড়া তথা ডুলুংয়ের চোরা স্রোতের ফোয়ারা বয়ে চলেছে। দূরে অপর পারের ঘাটে দু একটা খড়ের চালা বিশিষ্ট মাটির ঘর রয়েছে। দু একটা গরু ওপারে সবুজ ঘাসে বিচরণ করে উদর পূর্তি করতে ব্যস্ত। সোনালি ধানের ক্ষেতে মধ্যাহ্নের চড়া রোদ খেলা করে বেড়াচ্ছে। নদীর উপর অস্থায়ী এক বাঁশের সাঁকো রয়েছে। বিশেষ কোনো প্রয়োজনে নদী পারাপার করার জন্যই এটার ব্যবস্থা। অনুর মনটা এখানে এসেই শান্ত হয়ে গেল। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের কাছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দৃশ্যই মনে হচ্ছে কম। কিন্তু অনুর হাতে সময় কম। ওকে বেলা 2টোর মধ্যেই বাড়ি ফিরতে হবে। এখান থেকে পশ্চিম দিক বরাবর কিছুটা এগিয়ে গেলেই সেই মন্দির। তবে অনু এদিকে এসে একটা ব্যাপার খেয়াল করল। জঙ্গলে ঢোকার সময় পাখির যে কলকাতালি শোনা যাচ্ছিল তা আর এখন নেই। এদিকে শাল, সেগুন, আকাশবাণী গাছগুলো বেশ ঘন সন্নিবিষ্টভাবে অবস্থিত। অনু জঙ্গলের প্রান্ত ধরে এগিয়ে চলেছে, কিন্তু 15 মিনিট হয়ে গেল কোনো মন্দির চোখে পড়ল না। এখনো যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে দরুমগাড়ার 2 তীর আরো কাছাকাছি এগিয়ে এসেছে এবং নদীর জলের গভীরতাও বেড়েছে। নদীর ওপারেও ঘরবাড়ির চিহ্ন মুছে গিয়ে জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে। অনু দ্রুত এগোতে লাগলো। এভাবেই দীর্ঘক্ষণ হাঁটার পর হাঁপিয়ে উঠল। কবজি উঁচিয়ে দেখল ইতিমধ্যেই কখন যেন 1টা বেজে গেছে। কোমরের কাছে ঝোলা ব্যাগ থেকে একটা জলের বোতল বের করে একটু গলা ভেজাল। ডুলুং এখান থেকে বেঁকে গেছে দক্ষিণ দিকে। ওর সামনে এই পারে এখন পুরোপুরি ঘন জঙ্গল। পায়ে হেঁটে এগিয়ে চলার পথও আর তেমন নেই বললেই চলে। অনুর এবার সন্দেহ হচ্ছে, এভাবে গুজব ও লোককথার উপর ভিত্তি করে কোনো কিছু সঠিকভাবে যাচাই না করে হুট করে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে আসাটা একদমই ঠিক হয়নি। ঠিক সেই সময় পাতার উপর একটা সরসর শব্দে অদূরেই একটা কাটা গুল্ম ঝোপ খানিকটা নড়ে চড়ে উঠল। ব্যাপারটা বুঝতে দেরি হলো না। শীতল রক্তের সরীসৃপের কালো লম্বা লেজটা ঝোপের মধ্যেই দৃশ্যমান। অনু খুব ভালো মতো জানে এই জঙ্গলে বহু বিষধর সাপ আছে এবং এই সময়টা ওদের উপদ্রব হয় না। একটা আর্টিকেলের লোভে এমনভাবে বোকামি করা একেবারেই উচিত হয়নি। খুব সন্তর্পণে সেই বিষধরের নাগাল থেকে বাইরে সরে এলো।
কপালের ঘাম মুছে পেছনে ফিরবে, ঠিক এমন সময় গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই চমকে ফিরে তাকালো অনু। হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গকথা চ্যানেলের সকল গল্পগুলো শুনতে। আজই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। আজ আপনি শুনবেন লেখিকা নন্দিতা রায় মজুমদারের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, কঙ্ক ডাকাতের মাঠ। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি দিব্যেন্দু দাস। শুনতে থাকুন আজকের গল্প। নদীর তীরে জোলো ঠান্ডা বাতাসের পরশে গা কেঁপে উঠছে। 2 দিন তীব্র তাপের দাবদাহের পর আজ বিকেলের পরে পবনদেবের কৃপায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও তুমুল বৃষ্টিতে নদীর 2 পাড়ের কাঁচা মাটির রাস্তাটা জল কাদায় পরিপূর্ণ হয়ে উঠেছে একেবারে। সন্ধ্যের পর নদীর ওপর পারাপারের জন্য তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোর অবস্থা তথৈবচ। জগদীশ যখন নদীর তীরে এলো তখন প্রায় 8:30 বাজে। হ্যাঁ, আপাত দৃষ্টিতে 8:30 সবে কলির সন্ধে। তবে এরকম বৃষ্টি বাদল ঝোড়ো আবহাওয়ায় যেখানে আলোর বিন্দু মাত্র চিহ্ন মাত্র নেই, এই ধরনের গাঁগঞ্জের নদীর ঘাটে দাঁড়িয়ে এটা মধ্যরাত ছাড়া আর কিছুই বলা যায় না। জগদীশ মনে মনে হরির নাম জপ করতে করতে বহুদিনের পুরনো নড়বড়ে হিরো মোটর সাইকেলে চেপে জল কাদায় ভেজা বাঁশের সাঁকোর ওপর দিয়ে বাড়ির পথে অগ্রসর হলো। কিন্তু বিধিপাম অর্ধেক সাঁকো আসতেই কয়েকটি ভাঙা বাঁশের কারণে মোটর সাইকেলের প্রথম চাকা সাঁকোর ভাঙা অংশে বেকায়দায় আটকে গিয়ে পড়ে গেল। তারপর সেই ভাঙা ব্রিজে ব্যথা পায়ে ওই ভগ্ন বাহনকে সোজা করতে গিয়ে যে সময় লাগলো, ততক্ষণে বৃষ্টির বেগ আবার বেড়েছে বেশ। বড় বড় বৃষ্টির ফোঁটা গায়ে কাঁটার মতো বিঁধছে। এর মধ্যে জগদীশের কপাল ভালো ছিল যে মোটর সাইকেলটা স্টার্ট হয়েছে। দীর্ঘ পরিশ্রমের শেষে সেই জীর্ণ সাঁকো পেরিয়ে নদীর চরে উঠতে পারল এবং এরপর জল কাদায় ভর্তি খানাখন্দ পেরিয়ে পালদের আমবাগানের শেষ সীমানা পর্যন্ত এসে পৌঁছালো জগদীশ। এরপর সেই বিভীষিকাময় কঙ্ক ডাকাতের জঙ্গল। এই জঙ্গল পেরিয়ে গেলেই এই যাত্রায় বাড়ি পৌঁছে যাবে সে। যদিও ওইসব গুজবে জগদীশ কান দেয় না। সে শহরের মেডিকেল কলেজে অর্থোপেডিক্স বিভাগের পড়াশোনা করেছে। বছর 2 হলো এই মুকুন্দশুলি, বারোবাঁধি এবং কুসুমঘাটি সহ পার্শ্ববর্তী আরও গ্রামে ফিজিওথেরাপির পেশায় যুক্ত। গ্রামেগঞ্জে জগদীশের নাম ডাক হয়েছে, তাই সেই স্বাধীনতারও বহু আগে ভৌতিক গল্পে সে কান দেয় না। ওর বিশ্বাস আরও দৃঢ় হয়েছে, ইতিমধ্যেই বহুবার সে জঙ্গল পেরিয়ে বাড়ি ফিরেছে। কিন্তু আজকের মতো এরকম দুর্যোগের কবলে সে যদিও কখনো পড়েনি। হঠাৎ জগদীশের মোটর বাইকটি পুনরায় নিজের কার্যে ব্যাঘাত ঘটাল। বিচ্ছিরি ঘরঘর শব্দে 10-12 সেকেন্ডের পর্যন্ত নিজেকে আপ্রাণ চেষ্টায় প্রমাণ করে একেবারেই থেমে গেল। অত্যাশ্চর্যভাবে ঠিক সেই সময় পাশের একটা বিরাট পুকুর গাছে গগন বিদারী শব্দে অন্ধকার জঙ্গলকে দিনের আলোর মতো ঝলসে দিয়ে একটা বাজ পড়ল। ঘটনার আকস্মিকতায় জগদীশের কানে প্রায় তালা লেগে গেল। প্রচণ্ড শব্দে আতঙ্কে দিশেহারা জগদীশের হাত পা সহ সমস্ত শরীরই প্রায় অবশ হয়ে গেল। জগদীশ নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে ধপ করে মাটিতে পড়ে গেল। মুখে তখন বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। যে গাছটায় বাজ পড়েছে সেটা মনে হয় কোনো পাখির বাসা ছিল, হয়তো শালুক কিংবা ঘুঘু। পাখিগুলোর আর্তনাদ শোনা যাচ্ছে। জগদীশ মনে মনে প্রমাদ গুনল, আজ কার মুখ দেখে ঘুম থেকে উঠেছে কে জানে। প্রাণে বেঁচে ঘরে ফিরলে হয়। সঞ্চিত মনোবল একত্রিত করে সে এবার ব্যথা পাই জঙ্গল পেরোনোর প্রস্তুতি নিল। মোটর সাইকেলকে ওখানেই ফেলে রেখে উঠে দাঁড়িয়ে খোঁড়াতে খোঁড়াতে প্রায় অর্ধেক পথ হেঁটে এসেছে এমন সময় জঙ্গলের পশ্চিম দিক থেকে ভেসে আসা অদ্ভুত একটা ধ্বনি কানে এলো। থমকে দাঁড়িয়ে পড়ল জগদীশ।
নিকষ কালো অন্ধকারে মরা জঙ্গলের নিস্তব্ধতায় কান পাতল সে। শুধু যে শব্দের অদ্ভুত ধ্বনি আসছে তা নয়, সেই সাথে ঠিক যেরকম মহিলারা পুজোর সময় উলুধ্বনি দেয় সেরকম বহু দূর থেকে উলুধ্বনির শব্দ ভেসে আসছে। তবে সেটা বড্ড ক্ষীণ। এই ঝড় বৃষ্টির রাতে গহীন জঙ্গলের ভেতর থেকে কিভাবে উলুধ্বনি ভেসে আসবে? ঠিক শুনছে তো, জঙ্গলের পশ্চিম দিক থেকে তো কোনো গ্রাম নেই। হঠাৎ জগদীশের মনে হলো সেই শব্দ যেন ক্রমশ জঙ্গলের বুক চিরে এগিয়ে আসছে ঠিক এদিকে। এতক্ষণে বিহ্বলতার ভাবটা কেটে গেল। চকিতেই ছোটবেলা থেকে শুনে আসা একটা গল্পর মাথায় ভেসে এলো। তাহলে কি সেই সব গল্প উপকথা সব সত্যি? বিজ্ঞান মনস্ক জগদীশের মনও এক মুহূর্তে সব কুসংস্কার মেনে নিয়েই চিৎকার করে উঠল। আজ জগদীশের অবস্থা সেই ছোটবেলায় গল্পের বইতে পড়া হরিণটার মতো, যে সর্বদা মাথা সিংকে নিয়ে গর্ব করতে গিয়ে পায়ের প্রতি অবহেলা করেছিল। জগদীশও যেন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বহুকালে প্রচলিত গল্প কথাকে উপহাস করেছে, অথচ এই পৃথিবীর কত বড় বড় রহস্য বিজ্ঞানের অজানা। কুসুমপুর গ্রামের ইটভাটার বড় লাইটটা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ জঙ্গলের সীমানা শেষ হয়ে এসেছে। ওই তো, আর কিছুটা দৌড়ে এগিয়ে যেতে পারলেই জঙ্গল ছাড়িয়ে গ্রামে ঢুকে যাবে, বেঁচে যাবে এই যাত্রায়। পা থেকে গল গল করে রক্তে গড়িয়ে যাচ্ছে জঙ্গলের মাটি। স্থূল গতিতে দৌড়ানোর মাঝেই জগদীশের মনে হলো দুই পায়ের মাঝে বরাবর কিছু একটা যেন ধাক্কা খাচ্ছে। সামান্য একটু থেমে নিচে তাকালো। অন্ধকারে যেটুকু চোখ শুয়েছে তাতে মনে হলো ফুটবল আকৃতির গোল কিছু জিনিস পড়ে আছে। কি এটা? এখানে কিভাবে এলো? তাল বা ডাব জাতীয় কোনো ফল হবে হয়তো। পায়ে জড়িয়ে যাচ্ছে। জগদীশ গুরুত্ব না দিয়ে আবার দৌড়াতে লাগলো। এখন আর একটু পথ বাকি, কিন্তু পুনরায় থামল সেই পায়ের মধ্যে আটকে থাকা বস্তুটার জন্য। আশ্চর্য, এটা ঠিক ওর সাথে সাথে কিভাবে আসছে? ওদিকে সেই বিজাতীয় ধ্বনি এখন যেন আরো নিকটে এসেছে। জগদীশের মনে হলো ঠিক ওর পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কাল বিলম্ব না করে ও পায়ের মাঝের বস্তুটাকে এক লাথি মেরে সরিয়ে দিতে চাইল, কিন্তু বেচারা জগদীশ যদি জানতো এটাই ওর শেষ ভুল। ভুল তখন ভাঙল যখন জগদীশ দেখল এতক্ষণ যেটাকে ডাব বা তাল জাতীয় ফল ভেবে এসেছে সেটা আসলে পচা গলা একটা মাথা, এবং ওর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে ভোজালি ধরা মুন্ডুহীন একটা বিশালাকার দেহ। মুহূর্তখানেক পরেই জগদীশ জঙ্গলের ভিজে মাটির উপর দিয়ে নিজের শরীরটাকে টেনে হিঁচড়ে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। উলুধ্বনি এবং সেই হুঙ্কারের সুর এখন তীব্র। পুনরায় গগন বিদারী এক বজ্রপাত ঘটল। সেই সাথেই জগদীশের তীব্র আর্তনাদে জঙ্গল চত্বর একেবারে কেঁপে উঠল, আর সব নিস্তব্ধ হয়ে গেল। 4:15 টাটা লোকালটা যখন বসন্তপুরে ঢুকল, তখন বর্ষার ঘোর ঘনঘটায় সজ্জিত ছাই রাঙা মেঘ রাশির দল প্রায় বৃষ্টিধারার ধরিত্রীতে নামার প্রয়াস করছে। 1 ফোঁটা 2 ফোঁটা করে টিপটিপ করে বৃষ্টি পড়তে অনু দৌড়ে গিয়ে স্টেশনের প্যাসেঞ্জার হল্টে আশ্রয় নিল। ভেনিটি ব্যাগ থেকে ফোনটা বের করে টুকটুক করে টাইপ করে রিতমকে জানিয়ে দিল সে নেমে গেছে। আকাশের অবস্থা দেখে বোঝা যাচ্ছে বৃষ্টির বেগ ক্রমশই বাড়বে। ঝড় উঠতেও শুরু করেছে, সঙ্গে বিদ্যুতের চমক। স্টেশনের ঝাঁ চকচকে বাঁধানো প্ল্যাটফর্ম আর ওভারব্রিজ পেরিয়ে টোটো স্ট্যান্ডে এলো সে। নিজের জন্মকাল থেকে 26 বছর পর্যন্ত বাস করা এলাকার তথাকথিত পরিবর্তন দেখে যার পর নাই অনু অবাকই হচ্ছে। হুট করে বাড়ি এসে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা তাহলে মন্দ হয়নি।
তবে আগে কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ার সময় যে স্টেশনে ও দিনে দুবার আসা যাওয়া করেছে, তা থেকে এই 2 বছর পরে স্টেশনের কোনো মিল নেই। শুধুমাত্র স্টেশনেরই নয়, খানাখন্দে ভরা বাড়ি পর্যন্ত রাস্তাঘাটেরও পরিচিত সেই গ্রাম্য পরিবেশটার আমূল পরিবর্তন ঘটেছে। তার টোটোয় চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে আর একটু বুঝতে পারল, মা ঠিকই বলেছিল, এখন আর মনে হয় বাড়িতে গেলেও চিনতে পারবে না। সেই চেনা পরিচিত জলা ধান ক্ষেতের মধ্য দিয়ে বাঁধানো রাস্তা দিয়ে টোটো তখন অনুর নিজের জন্মভূমি কুসুমঘাটি গ্রামের দিকে যাচ্ছে। তখন অঝোরে বৃষ্টি নেমেছে, সেই সাথে বিদ্যুতের ঝলক। মফস্বল এলাকায় প্রায় সবাই সবাইকে চেনে। টোটো চালক ঝন্টু কাকুর সাথেও অনুর গল্প করতে করতে বাড়ির দিকে চলেছে। কুশবানির হাটের পাশ দিয়ে যাওয়ার সময় সেই বিশাল মাঠের একদিকে দাঁড়িয়ে থাকা ভগ্নপ্রায় 2টি স্তম্ভের দিকে দেখে অনু জিজ্ঞেস করল, এই স্তম্ভগুলোর এরকম ভগ্নদশা অবস্থা কেন ঝন্টু কাকু? এমন একটা ঐতিহাসিক স্থান, এগুলোর তো রক্ষণাবেক্ষণ করা উচিত। কি সব অলুক্ষণে কথা বলছো মামুন? কে ওই অভিশপ্ত জায়গায় হাত দেবে? আশেপাশে 3 গ্রামের কেউ এসব নিয়ে মাথা ঘামায় না। কার ঘাড়ে মাথা আছে? এক ছিল জগদীশ, বড্ড বেশি সাহসী। গায়ে সকলে বারণ করতো, বলতো ওই নদীর পথ দিয়ে যাতায়াত করার দরকার নেই। কে শুনে কার কথা? 2 কলম পড়াশোনা করে বেশি ডাক্তারি বিদ্যা ফলাতো আর কি। ওর যা অবস্থা করেছিল তা তুমি দেখলে শিউরে উঠতে। এই অভিশাপের ফাঁড়া কবে যে শেষ হবে কে জানে। জগদীশ? কি জগদীশ? কি হয়েছে তার? ঝন্টু নিজেও একজন বাবা, তাই বুঝতে পারল মেয়েটা 2 দিনের জন্য বাবার বাড়ি এসেছে। তাকে এসব বলা উচিত হয়নি। কথা ঘুরিয়ে বলল, ও কিছু না, ছাড়ো। কে ওসব দেখবে? এখানে রাস্তাঘাট ঠিক করতেই কত ঝক্কি করতে হয়। এই জন্যই তো আমাদের দেশের আনাচে কানাচেতে যেসব ইতিহাস লুকিয়ে আছে সেগুলো ঠিক এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। অনু ইতিহাস নিয়ে পড়াশোনা শেষ করে বর্তমানে কলকাতার এক প্রখ্যাত দৈনিক পত্রিকায় ইতিহাস সংক্রান্ত বিষয়েই লেখালেখি করে। বাংলা তথা ভারতের আনাচে কানাচে লুকিয়ে থাকা বহু ইতিহাসের রহস্য ভেদ করেছে ইতিমধ্যে। এমনকি ইতিহাসের কলমে নামক একটা ইউটিউব চ্যানেলও রয়েছে। তাই এই সব বিষয়ে অনুর আগ্রহ প্রবল। নিজেদের মধ্যে নানান কথাবার্তা আলোচনার মধ্য দিয়ে মিনিট 10 পর অনু নিজের বাড়ির সামনে নামল। প্রায় আধ ভেজা হয়ে টোটো থেকে নেমে কোনো মতে দৌড়ে বহুদিনের পুরনো লোহার ফটক পেরিয়ে ও এলো তুলসী মণ্ডপের কাছে। তবে বৃষ্টির জন্য কেউ এখনো বুঝতে পারেনি বাড়ির মেয়ে এসে দাঁড়িয়েছে দরজার সামনে। প্রায় কাক ভেজা হয়ে সদর দরজার কলিং বেলটা বাজালো অনু। 2-3 বার বাজানোর পর ভেতরের থেকে একটা মহিলা কণ্ঠ ভেসে এলো, এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আবার যে কে এলো কে জানে। খুলছি রে বাবা, খুলছি, দাঁড়া। অনু চিনতে পারল এটা ওর বড় জেঠিমার গলা এবং ওর ভাবনাকে সঠিক প্রমাণ করে দরজা খুলেই ভদ্রমহিলা হতবাক হয়ে গেল। ভিজে জড়সড় হয়ে হাতে মস্ত একটা ট্রলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকা অনুকে দেখে তারপর স্থবিরতা কাটিয়ে বলল, বিনা, এই বিনা, শিগগিরই আয়, দেখ কে এসেছে। মস্ত এক হাঁক পেরে বাড়ির বর্তমানে অবস্থিত 8 জন সদস্যের সকলকে সদর দরজার সামনে জরুরি ভিত্তিতে অবস্থান করালেন। যার উদ্দেশ্যে তিনি হাঁক ডাক করেছিলেন সেই বিনা অর্থাৎ অনুর মা দৌড়ে এসে এইরকম পরিবেশে এই অবস্থায় মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রায় মাথা ঘুরেই পড়ে যাচ্ছিলেন। অনু জেঠুতো বৌদি তাকে সামলে ধরল। অনু প্রমাদ কুণ্ডল। সারপ্রাইজ যে এভাবে বেকায়দায় পড়ে যাবে সেটা সে জানত না। অনুর কাকিমা চৈতি বলে উঠল, অনু, তুই এখানে এখন? মানে কিভাবে? আর আর জামাই কোথায়? কলকাতা থেকে এলি নাকি? কিভাবে এলি? ফোন করিসনি তো? কি হয়েছে রে অনু, বল একটু। তার আশঙ্কায় উদ্বিগ্ন কণ্ঠের কম্পন অনুভব করে অনু ব্যাপারটা বুঝতে পারল। নিজের গালে নিজেই থাপ্পড় মারতে ইচ্ছে করল। প্রীতম আগেই বলেছিল এইসব উদ্ভট পরিকল্পনা করে যাওয়াটার কোনো দরকার নেই। ও পৌঁছে দিয়ে তবেই দিল্লিতে যেত। কিন্তু অনু নাছোড় বান্দার মতো
জেদ দেখিয়ে একাই এসেছে। বিয়ের পর যতবারই এসেছে ও রিতমের সাথেই এসেছে, আবার একসাথেই ফিরে গেছে। ব্যাপারটা বড্ড বোরিং হয়ে গিয়েছিল অনুর কাছে, তাই এই বুদ্ধি ফাঁদে। কিন্তু এখন মা, কাকিমা, জেঠিমার অবস্থা দেখে মনে হচ্ছে রিতমের কথাটা শোনাই ঠিক ছিল। আরে তোমরা কেন অযথা টেনশন করছো? আমি একদম ঠিক আছি। রিতম 4 দিনের জন্য সেমিনার অ্যাটেন্ড করতে দিল্লি গেছে, আর আমি কী বা করবো ঘরে একা থেকে। তাই কালকে রাত্রে দুম করে একটা প্ল্যান করলাম, এখানে হুট করে এসে তোমাদেরকে একটু চমকে দিই। কিন্তু এখানকার যে পরিস্থিতি দেখছি, এখন তো আমার দেওয়ালে মাথা টুকতে ইচ্ছে করছে। আর জীবনে এরকম প্ল্যান করব না। অনুর কথায় বাড়ি শুদ্ধ লোক ওকে তীক্ষ্ণভাবে জরিপ করে ব্যাপারটা সত্যতা যাচাই করল। কিন্তু ঘটনা যে সত্যি এ কথা প্রমাণ হলে অবশেষে গম্ভীর আবহাওয়া কেটে আনন্দের পরিবেশ সৃষ্টি হলো। বৃষ্টির বেগ তখন আরও বেড়েছে। মেয়েকে বেশ করে বকাছকা করে অবশেষে বিনা আর জেঠুতো বৌদি মিলে রান্নাঘরে গেল। ইতিমধ্যে বাড়ির 3 পুরুষ, অর্থাৎ অনুর বড় জেঠুর বড় ছেলে, ওর বাবা এবং অনুর নিজের দাদা, ওদেরকেও জানানো হয়ে গেছে। তারাও বৃষ্টি থামলেই ফিরে আসবে জানালো। উপাসের কথায় তেমন আর কোনো আমল দেয়নি অনু। এখন আপাতত দীর্ঘ যাত্রায় ক্লান্তি কাটাতে বিছানায় আশ্রয় নিল। বহুদিন পর নিজের পরিচিত কামরা, চৌহদ্দি, বারান্দায় এসে মুক্ত নিঃশ্বাস নিতে শুরু করেছে সে। কলকাতার ওই বদ্ধ ফ্ল্যাটের যান্ত্রিক জীবন অনুকে বড় যন্ত্রণা দেয়। সকালবেলা ঘুম থেকে উঠে ফটকের সামনে দুদিকে বাগানে হাঁটাচলা করা, বারান্দায় পা ছড়িয়ে বসে অথবা পেয়ারা গাছের ডালের দোলনায় দুলে দুলে চা খাওয়া, ছাদের ঝুল বারান্দা বা চিলেকোঠায় বসে জোরে জোরে পড়া মুখস্থ করা, বিকেলে তুলসী তলার বেদিতে বসে বড় জেঠিমা শাস্ত্রপাঠ শোনা, এই সব কিছু ছেড়ে অনুকে যেতে হয়েছে কলকাতায়। অনুর শ্বশুর বাড়ি কলকাতা নয়, আসানসোলে, কিন্তু সেও এক ধুলোর ভরা শহর। ওখানে অনুর ভালো লাগে না। তবে এই দিন 4 এখন অনু বেশ ডানা মেলা প্রজাপতির মতো উড়ে বেড়াতে পারবে। এইসব ভাবতে ভাবতেই অনু গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। সর্দার, সর্দার, গোড়া সাহেবরা আমাদের এই মশান কালীর মায়ের মন্দিরের কথা জানতে পেরে গেছে। সর্দার, সেপাইদের নিয়ে গোড়া সাহেবরা ডেরার দিকে হানা দিয়েছে। ঊর্ধ্বশ্বাসে কথাগুলো শেষ করে উদ্বিগ্ন মুখে সর্দার কঙ্কের দিকে তাকালো বালি। কিন্তু সর্দারের মুখে চিন্তার লেশমাত্র নেই। এতক্ষণ বালির কোনো কথাই সে শুনতে পায়নি। একই রকমভাবে তার চির আরাধ্যমা মা শ্মশানকালীর মায়ের উদ্দেশ্যে মহা আরতি করে চলেছে। বালি নিজের বক্তব্যে পুনরাবৃত্তি করতে চাইছে দেখে দলের আরেকজন সদস্য তাকে থামিয়ে দিল। বালি বুঝতে পারল আর একটু হলেই গোড়া সাহেবদের আগে সর্দারের হাতে তার প্রাণ যেত। তারই রক্তে আজ মা স্নান করত। বেশ খানিক্ষণ যাবৎ আরতি করার পর কঙ্ক সর্দারের হাতটা থামল। হাতে ধরা 10 তলার শাড়ির 108 পাতির সোনার পিলসুজ দ্বীপখানা ভূমিতে স্থান পেল। এই বিশালাকার স্বর্ণখচিত দ্বীপখানা তার আল্লা বাড়ির মোল্লা রাজার দুর্গমণ্ডপ থেকে ডাকাতি করে আনা হয়েছে। দরঙ্গারার তীরে ঘন শাল সেগুনের অরণ্যের মধ্যে লুকোনো কঙ্ক ডাকাতে প্রতিষ্ঠিত শ্মশানকালী মায়ের মন্দিরে এভাবেই বহু মূল্যবান ধন সামগ্রীর সম্ভার সজ্জিত থাকে। কঙ্ক সর্দার নির্বিঘ্নে পুজো সমাধা করে দোতলা মন্দিরের বেদি থেকে নেমে এসে দলের সদস্যদের হাতে মায়ের প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ গ্রহণ করল। করজোর কপালে ঠেকিয়ে মাকে প্রণাম জানাল। মুহূর্তক্ষণ পরেই তার হিংস্র সাপদের ন্যায় ক্রুদ্ধ রক্তচক্ষু মেলে হাতে ভোজালিটা তুলে ধরে হুঙ্কার দিয়ে বলল, ওই বিদেশি সাহেবদের এত বড় আস্পর্ধা! ওরা আমার ডেরায় পা রাখে। আজ ওদের সবার রক্তে আমার মা স্নান করবে। ওদের কাটা মুন্ডুগুলো মায়ের পায়ের সামনে রেখে শরীরগুলোকে হাটের মাঝে রেখে আসবো আমি, যাতে আর কখনো কেউ অমাবস্যার মহাপুজোয় আমার ডেরায় প্রবেশ করবার সাহস না দেখায়। গম্ভীর বজ্রনীনাদ যেন সেই রুক্ষ হুঙ্কারকে যেন ভয় না পায়। এমনিও এখন মহা বিদ্রোহের সময়।
বাংলা, বিহার, উড়িষ্যার দিকে দিকে বিদ্রোহের আগুন জ্বলছে। সাধারণ ভাগ চাষি থেকে শুরু করে উপজাতি গোষ্ঠী কোম্পানির হিন্দু মুসলিম সিপাহীদের মিলে একত্রে যুদ্ধ ঘোষণা করেছে। কঙ্ক এইসবের বিষয়ে ধার ধারে না। মা শ্মশানকালীর ভক্ত কঙ্ক ডাকাত খড়গ এবং ভোজালি হাতে জঙ্গল মহলের সুবিশাল বিস্তৃত ঘন অরণ্য আর পাহাড়ের ক্ষমতা নিয়ন্ত্রণ করে। বিস্তৃত এলাকা জুড়ে জমিদার, ইজারাদার এবং ব্রিটিশদের কাছারি ঘরগুলোকে লুট করে, তারপর ঘন অরণ্যের মধ্যে গা ঢাকা দেয়। পরে সময় মতো অত্যাচারে জর্জরিত ক্লিষ্ট কঙ্কালসার সেই গ্রামবাসীদের মধ্যে, সেই গরিব ভাগ চাষিদের মধ্যে সব লুটের মাল ভাগ করে দেয়। ঠাকুর ঘরে শব্দধ্বনি শুনে অনুর যখন ঘুম ভাঙল, তখন বিশ্ব চরাচরে মেঘলা অন্ধকার গাঢ় হয়ে উঠেছে। অনু উঠে বসে তার বহুদিনের অভ্যাসবশত লম্বা চুলগাছা তার হাত খোপা করে নিল। ছোট থেকেই ঠাকুমা ওদের বলতো সন্ধ্যের পর থেকে চুল খোলা রাখতে নেই, তেনাদের নাকি অসুবিধা হয়। কলকাতার উজ্জ্বল আলোয় অবশ্য অনুর তেনাদের কথা মনে থাকে না, কিন্তু বহুদিন পর নিজের বাড়িতে এসে অনুর কিন্তু তেনাদের কথা মনে পড়ল। যাই হোক, বিছানা থেকে নেমে এক কাপ ধোয়া ওঠা গরম আদা দিয়ে চা না খেলে তার মাথা খুলবে না। সেই চায়ের লোভেই রান্নাঘরের দিকে পা বাড়ালো অনু। আহা গো, অত ভালো একটা ছেলের এই পরিণতি! মাটা যে কেঁদে কেঁদে পাগল হয়ে যাওয়ার জোগাড়। ওরা আর কি বলবে? নতুন দারোগাবাবু খুন সন্দেহে তদন্ত করার কথা বলছে, কিন্তু পুরনো স্টাফরা তো সবই জানে, তাই খুব বেশি দিন এই তদন্ত চলবে না। আর অশরীরীর বিরুদ্ধে কি আর তদন্ত করবে? জগদীশ বরাবরই বিজ্ঞানমনস্ক ছিল, কিন্তু সব জায়গায় তো আর বিজ্ঞানের যুক্তি খাটে না। অনু মায়ের কাছে চায়ের কথা বলতে এসে ওদের এই দীর্ঘ আলোচনা চুপ করে শুনছিল। অনুর হঠাৎ মনে পড়ল ঝন্টু কাকু জগদীশ দাদার ব্যাপারে কি একটা যেন বলছিল। কৌতূহল চেপে না রাখতে পেরে ও জিজ্ঞেস করল, জগদীশ মানে তোর বন্ধু জগদীশ দা? মানে যে বড়মার ফিজিওথেরাপিস্ট, সে কি খুন হয়েছে? অনু যে কখন রান্নাঘরে এসেছিল তা কেউ খেয়াল করেনি, তবে অনুর যে আবার এইসব ব্যাপারে খুব আগ্রহ সে কথা বরাবরই সবাই জানে। কিন্তু বাকি তিনজন সদস্যের কেউই চায় না দুদিনের জন্য বাপের বাড়িতে ঘুরতে আসা অনু আবার এইসব ঝামেলায় পড়ুক। তাই অনুর দাদা প্রলয় তড়িঘড়ি বলল, আরে ধুর, কি বলতে কি শুনছিস? মাথা কি একেবারেই গেছে? আমরা অন্য কথা বলছি, তুই বুঝবি না এসব। ওরা যে এই ব্যাপারে ওকে কিছুই বলতে চায় না তা অনু বুঝতে সময় লাগলো না। ছোট থেকেই ওর প্রচণ্ড কৌতূহল, আর ঠিক ততটাই ওকে ধোঁয়াশায় রাখে বাড়ির লোকেরা। তবে সেও আর কথা বাড়াল না, মাকে এক কাপ চা দেওয়ার বায়না করে চলল। সঠিক খবর আদায় করবার দূতের কাছে। হরি মন্দিরে বড় জেঠিমা তখন শাড়ির আঁচলখানি গলায় ভালো মতো জড়িয়ে এক মনে গীতা পাঠ করছিলেন। অনু পরম শান্তিতে মন্দিরের দালানে বসে জেঠিমার গীতা পাঠ শুনতে বসল। ইতিমধ্যে ওর বৌদি এসে ওকে চা দিয়ে গেছে। আধ ঘন্টা পর জেঠিমার গীতা পাঠ সমাধা হতে অনুকে দেখতে পেয়ে কলকাতার কথা, অনুর বরের কথা, ওর গল্প লেখার নানান কথাবার্তা আলোচনা শুরু হলো। অনু অনেকক্ষণ যাবৎ উসখুস করছে দেখে হেসে ফেলল বড় মা। অনুর চালাকি ধরে ফেলে বললেন, এই মেয়ে, তুই সত্যি করে বল দেখিনি, কি জানতে তুই আমার এই ঠাকুর দালানে এসে উঁকি ঝুঁকি দিচ্ছিস? আমি কিন্তু সব বুঝতে পারছি। বড় মাকে বোকা ভেবো না। যতই তুমি সংসারী হও, এখনো তুমি আমার কাছে ওই দুই ধারে বিনুনি করে চুল বাঁধা অনুই আছিস। বল। আরে তেমন কিছু না, এই তো চা খেতে যাওয়ার সময় মা বাবা আর দাদা কিছু একটা আলোচনা করছিল, আমি যেতেই এড়িয়ে গেল। আচ্ছা বড় মা, তোমার এই ফিজিওথেরাপিস্ট কি সত্যি খুন হয়েছেন? মানে কেন? বড় মার চোখ কপালে উঠল। এই মেয়ের চোখ কান থেকে কিছু আড়াল করা যায় না।
এই যে এই ঘটনা শুনেছে, এবার ও এর শেষ পর্যন্ত লেগে থাকবে। অনু বরাবরই এক নির্ভীক প্রতিবাদী গোছের মেয়ে। ইদানিং আবার খবরের কাগজে কি সব লেখালেখিও করে। বড় মা নিজেকে বাঁচাতে বলল, ধুর, এসব কি যে বলিস না, কি বলতে কি শুনেছি। সবে তো এলি, চারদিকে আমার অনেক কাজ আছে বাবা, ছাড়। তুমি তোমার গোবিন্দর মন্দিরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছো বড় মা? বলো না গো, ব্যাপারটা কি? বড় মা থতমত খেল। মেয়েটা ওনাকে বেশ ভালোই আটকেছে। কিন্তু কিন্তু করে অবশেষে উনি বললেন, জানতে চাইছিস যখন তাহলে বলি, কিন্তু শোনার পর আবার এসব বিষয় নিয়ে লেখালেখি মোটে করতে যাসনি। এসব নিয়ে পরে ঝামেলা বাড়াবাড়ি হলে তোরই মা বাবা আমার সাথে অশান্তি করবে। মাতার ওপর স্বামী নেই, ছেলে বৌমা বিদেশে থাকে, তাই ওদের সংসারে আমি পরগাছার মতো রয়ে আছি। এটাই তো অনেক। তোর আবদার তো কোনোদিনই ফেলতে পারি না, তাই বলছি। ওই মানে আর কি, সপ্তাহখানেক আগে খুব ঝড় বৃষ্টি হলো না, তো সেদিনের পর দিন সকালে পটাশতলির জঙ্গলে জগদীশের মুন্ডহীন দেহ পাওয়া গেছে। তারপর থেকেই এই গ্রামে সবাই আতঙ্কে আছে। কেন? কেন আবার? কঙ্ক ডাকাতের হাতে খুন হয়েছে যে। বড় মা, তোমরা তো কখনো সেভাবে এই গল্প আমাদেরকে বলনি, আজকে একটু বলো না শুনি। এটা কি ব্যাপার? ছোট থেকে শুনে আসছি ওটা কঙ্ক ডাকাতের দল, যে সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের হাতে মারা পড়েছিল। সেই 160-70 বছর আগের ডাকাত ভূতকে এই এলাকার সবাই এখনো এই বৈদ্যুতিক আলোর যুগে এত ভয় পায় কেন? আর এই জগদীশবাবুর মৃত্যুর সাথে ঘটনাটার কি যোগসূত্র আছে? আচ্ছা, এমনও তো হতে পারে ওনার মৃত্যুর পেছনে ওনার কোনো শত্রুর হাত আছে। আমি মুখ্য বেদ বা মানুষ, তোদের মতো এত যুক্তি বিচার এসব জানি না বাবু। তবে মনে হয় না জগদীশের মৃত্যুর পিছনে কোনো মানুষের হাত আছে। অত ভালো ছেলের কে শত্রু হবে? তবে সেদিনও ছিল চৈত্রেরই অমাবস্যা, ঝড় বৃষ্টিও খুব হয়েছিল। কঙ্ক ডাকাতের পুরনো অভিশাপের রোষে বেচারা নিরীহ ছেলেটাকে অকালে প্রাণ হারালে। কি অভিশাপ বড় মা? বলো না পুরো গল্পটা শুনি। আচ্ছা, শোন তবে। তখন এ দেশে ব্রিটিশের শাসন চলছে। কলা শিল্পের অন্তরে নবাবের হেরে যাওয়ার পর থেকে তো আমাদের এই সোনার ভারতকে বুভুক্ষ দৈন্যতা গ্রাস করলো। তোরা তো এসব ইতিহাস বইতে পড়েছিস। ব্রিটিশদের ছত্রছায়ায় থাকা নীলকররা, জমিদার, তাদের মহাজন, গ্রাম বাংলার গরিব চাষিবাসী মানুষদের জীবন নানান অত্যাচারে অতিষ্ঠ করে তুলেছে। এরকমই এক চাষি ছেলে ছিল কঙ্ক। ওই 5 কি 6 বছর হবে। তখন মহাজন মিথ্যে ডিক্রি জারি করে দাদনের জালে আটকে তাদের সমস্ত জমি জমা দখল করে দাসে পরিণত করে। আর মা 2 দিদিকে মহাজন জমিদারের অন্দরমহলে পাঠিয়ে দিয়েছিল। কঙ্ক পালিয়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। সেখান থেকেই তার ডাকাতির হাতে করি। লোকমুখে যেটুকু শুনেছি সেটুকুই আর কি। সে সময় ডাকাত ঠগীদের উপদ্রবে গ্রাম বাংলা অতিষ্ঠ হয়ে উঠেছে। কঙ্ক নিজের ডাকাত দলের সাথে বিভিন্ন জমিদার, জোরদার, মহাজন, কাছারিগুলি আক্রমণ করে তাদের হত্যা করে সম্পত্তি লুট করত। এবং কোনো একদিন গোপন খবর গ্রামে ছড়িয়ে
সেসব সম্পত্তির বেশিরভাগই কুশবনির হাটে দরিদ্র মানুষের মধ্যে বিলিয়ে দিত। বাবা, হে তো যেন গরিবের গ্রাম্য রবিনহুড। অনু পড়ল। কথার মাঝে বলায় বড়মা বুঝতে না পেরে বলল, কি? না না, কিছু না, তুমি বলো। তো এইভাবে সে বিপুল ধন সম্পদের মালিক হয়। এরপর দরমগাড়ার তীরে পটাস্থলীর জঙ্গলে মা শ্মশান কালীর বিশাল এক মন্দির প্রতিষ্ঠা করে। সেখানে সে ডাকাতির সমস্ত সম্পদ রাখত এবং নির্দিষ্ট দিনে কুশবনির হাটে সে সব সম্পত্তি দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিত। কিন্তু কঙ্ক ডাকাতের অত্যাচারে ক্রমশ গোরা সাহেবেরা অতিষ্ঠ হয়ে তাকে ধরার ফন্দি আঁটল। ইতিমধ্যে আবার সিপাহী বিদ্রোহ প্রায় শেষ হয়ে এসেছে। বিদ্রোহে অংশ নেয়া ব্রিটিশ বিরোধী বড় বড় সব শক্তিরা ব্রিটিশদের কাছে মাথা নামিয়েছে। এরই মধ্যে কঙ্ককে গ্রেফতার করার জন্য একদল গোরা সাহেব জঙ্গলে গিয়েছিল, কিন্তু কঙ্ক তাদের মুন্ডহীন দেহ কুশবনির হাটে ফেলে রেখে যায়। লোকমুখে শোনা গেছিল সে নাকি ওই সাহেবদের মুন্ডগুলির মালা করে মায়ের গলায় পরিয়েছিল। দিনে দিনে কঙ্ক ত্রাস এলাকায় বেড়েই চলেছে। ওই ঘটনার পর ব্রিটিশরাও ভয়ে আর জঙ্গলের দিকে পা বাড়ায়নি। ইতিমধ্যে কঙ্ক রতনপুরের জমিদার বাড়িতে ডাকাতি করে জমিদার বাবুকে খুন করে। কিন্তু রতনপুরের জমিদার ঠিক অতখানি অত্যাচারী ছিলেনও না। ব্যাস, ব্রিটিশরা এতদিন যে সুযোগের সন্ধানে ছিল তা পেয়ে যায়। গ্রামের কিছু লোভী প্রজা সামান্য কিছু পয়সার লোভে পড়ে সাহেবদের কাছে কঙ্ক ডাকাতের গোপন আস্তানার কথা জানিয়ে দেয়। সেদিনও বিকেল থেকে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। কঙ্ক তার দলবল গোপন আস্তানায় বিশ্রাম নিচ্ছিল। সে সময় অতর্কিতে গোলা বারুদের ভর্তি বন্দুকধারী প্রায় 500-600 গোরা সৈন্য তাদের ওপর আক্রমণ করে। প্রথম দিকে প্রবল বিক্রমে লড়াই চালিয়ে গেলেও এই অসম শক্তির যুদ্ধে কঙ্ক তার দলের প্রায় সব সদস্যকেই হারায় এবং সবশেষে কঙ্ককে নিয়ে আসা হয় সেই কুশবনি হাটে। এতদিন যে হাটে সে লুটের সম্পদ বিলিয়ে দিয়ে গ্রামের মানুষদের সাহায্য করত, সেই স্থানেই কঙ্কর হাত পা ভেঙে দিয়ে দড়ি বেঁধে ঝুলিয়ে রাখা হয়। ওই যে দুটো লাল স্তম্ভ জরাজীর্ণ অবস্থায় কুশবনির হাটে দাঁড়িয়ে রয়েছে, ওই 2 স্তম্ভতেই কঙ্ককে ঝুলিয়ে রাখা হয়েছিল। দিন 3 সে ওই অবস্থাতেই ছিল। বিশ্বাসঘাতক ভীত গ্রামবাসীদের কেউ তাকে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি। অবশেষে মায়ের প্রকৃত সাধক চৈত্র অমাবস্যা তিথিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তবে মারা যাওয়ার পূর্বে সে গ্রামবাসীদের অভিশাপ দিয়েছিল তার অতৃপ্ত প্রেতাত্মা পটাস্থলীর জঙ্গলেই থাকবে এবং যদি ভুল করেও কেউ চৈত্রী অমাবস্যার তিথিতে পটাস্থলীর জঙ্গলে পা দেয় তাকে সে মেরে ফেলবে। এরপর বহু দিন পেরিয়ে যায়, কিন্তু কঙ্ক তার কথা রেখেছিল। এত যুগ পরেও ভুল করেও কেউ যদি চৈত্রী অমাবস্যার তিথিতে ওই জঙ্গলে পৌঁছেছে, সে আর ফিরে আসেনি। তবে তার প্রতিষ্ঠিত মায়ের মন্দিরটি
জঙ্গলের ভিতরে কোনো এক জায়গায় ভগ্নপ্রায় অবস্থায় হয়তো এখনো টিকে আছে। তবে কেউ কখনো ওই মন্দিরে যায়ও না। ওই মন্দির থেকে একটা সম্পদও আজও কেউ বের করে আনতে পারেনি। অনেকে লুট করে নিয়ে এলেও বেঘরে প্রাণ হারিয়েছে। এসবই নাকি কঙ্কর কীর্তি। জগদীশকেও নাকি কঙ্কই মেরেছে বলে গ্রামবাসীদের অনুমান। তাই সবাই ব্যাপারটা নিয়ে এক প্রকার ভয়েই রয়েছে, বুঝলি? বুঝলাম, কিন্তু না বাপু, আর কোনো কিন্তু নয়। তোর সঙ্গে বসে বসে গল্প জুড়লে আমার চলবে না। মেলা কাজ আছে। খাবি চল বাবা, খাবি চল। বলেই বড় মা বাড়ির ভেতরে চলে গেল। এদিকে অনুর কৌতূহল এখন আরও বেড়েছে। ব্যাপারটা তলিয়ে না দেখলেই নয়। এর মধ্যে যদি ঠিকঠাক সোর্স পাওয়া যায় তবে কলকাতায় ফিরে একটা দারুণ আর্টিকেল লিখতে পারবে। না, কালকেই একবার যেভাবেই হোক জঙ্গলের সেই মন্দিরটার খোঁজে যেতে হবে। তাহলে সিপাহী বিদ্রোহের সময় এই বসন্তপুর এলাকা এবং কঙ্ক ডাকাতের মতো এক অনামী স্বাধীনতাকামী মানুষের ইতিহাসও জনসাধারণের কাছে উঠে আসবে। আপাতত সেও ভেতরেই গেল। কে তুই মা? এই ঘন জঙ্গলে কি করছিস? এক জলদ গম্ভীর কণ্ঠে অনু পেছন ফিরে তাকাল। এক জীর্ণ শীর্ণ আকৃতির বেশ লম্বা এক লোক আপাতমস্তক গায়ে কম্বল মুড়ি দিয়ে ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে। অনু আঁতকে উঠে কয়েক পা পিছিয়ে গেল। এই লোকটা কখন এলো? কিভাবেই বা এলো? এতক্ষণ তো কাউকেই সে দেখল না। তাহলে অনুর ভাবনা সুতো ছিঁড়ে পুনরায় একই প্রশ্ন ভেসে এলো। অনুর বেশ ভয় করছে লোকটাকে দেখে। না, এইভাবে কোনো কিছু বিচার না করে একা একা জঙ্গলে আসা একদম ঠিক হয়নি। তাও মনের আশঙ্কার ছাপ মুখে ফুটতে না দিয়ে বলল, আমি আমি অনুরিভা চক্রবর্তী। আমি কুসুমঘাটিতে থাকতাম, এখন বিয়ের পরে কলকাতাতেই থাকি। লোকটির মুখ অনু দেখতে পাচ্ছে না। কম্বলের মুড়ি দেওয়া সমস্ত শরীর। আশ্চর্য, এই বৈশাখের গরমে এরকম কম্বল গায়ে দিয়ে রেখেছে কেন? পাগল নাকি? কুসুমঘাটি গ্রাম, কুশবনির হাট, ওই গ্রাম হাট। লোকটা কিসের যেন বিড়বিড় করছে। অনু শুনতে পেল না। তার গলা কাঁকড়ে দিয়ে জিজ্ঞেস করল, কিছু বলছেন জেঠু? আমি শুনতে পাচ্ছি না। তুমি এখানে এই জঙ্গলে কি করতে এসেছো মা? এই জঙ্গলে প্রতি পদে পদে বিপদ ছড়িয়ে আছে, জানো না? লোকটা এতগুলো কথা শুনেও নিরুত্তর রইল। বোধহয় অনুর কথা কতখানি সত্য তা বিচার করছে। এই বিশ্বাসঘাতক গ্রামবাসীদের জন্য কিছু করতে হবে না মা। এরা উপকারের মূল্য দিতে জানে না। তুমি বাড়ি ফিরে যাও। ওই মন্দিরে গিয়ে তোমার কোনো কাজ নেই। অনুর মনে হলো যেন এই লোক মন্দিরের খোঁজ জানে, কিন্তু একজন অচেনা লোককে বিশ্বাস করে জোর করতে সাহস হচ্ছে না। আশ্চর্যজনকভাবে অনুকে চমকে দিয়ে লোকটা বলে উঠল, আমাকে ভয় নেই। আমি মায়েদের গায়ে হাত দিই না। তোরা তো আমার মায়ের জাত, কিন্তু মন্দিরের খোঁজ আমি তোকে দেব না। পশ্চিম কোণে মেঘ জমছে, একটু পরেই প্রবল ঝড় বৃষ্টি আসবে। বাড়ি ফিরে যা। বলেই লাঠিটা ঠুক ঠুক করতে করতে জঙ্গলের ভেতরে চলে গেল। অনু কিন্তু ছাড়ল না। লোকটির পেছনে পেছনে সেও এগিয়ে যেতে লাগলো, কিন্তু দু পা এগোতেই আর কোথাও লোকটাকে দেখতে পেল না। আশ্চর্য, এরই মধ্যে গেল কোথায়? দীর্ঘক্ষণ অপেক্ষা করেও অবশেষে যখন আকাশে মেঘের গর্জন শুনল, তখন অনু আর অগ্রসর হল না। পেছন ফিরে হাঁটতে লাগলো। নদীর তীরে যখন পৌঁছালো তখন আকাশ কালো করে মেঘে ঢেকে গেছে। এবার জঙ্গলের মাঝে পথ দিয়ে দ্রুত গ্রামে ফিরতে হবে, কিন্তু ততক্ষণ সময় পাবে কি? ঠিক তাই হলো। অনু যখন জঙ্গলের ঠিক মাঝে, তখন ঝমঝম করে বৃষ্টি নামল।
অগত্য অনু প্রায় দৌড়ে জঙ্গলের সীমানা ছাড়ি বেরিয়ে এলো এবং অবশেষে বাড়ি পৌঁছাতে পারল। বাড়িতে বলে গিয়েছিল এক বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছে, তাই কেউ আর তেমন প্রশ্ন করল না। খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ল। অনু চোখ খুলে নিজের অবস্থানটা ঠাউর করতে সময় লাগলো। কানের কাছে টিপ 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 করে শব্দ হয়ে চলেছে। চোখ খুলে দেখল চারিপাশ অন্ধকার। লোডশেডিং হয়েছে নাকি? শীতল ঠান্ডা বাতাসে শরীরটা কাঁপছে, পিঠের তলটা কেমন যেন শক্ত স্যাঁতস্যাঁতে লাগছে। ধীরে ধীরে চোখ খুলে উঠে বসার পরেই ওর ভুলটা ভাঙল। এ কোথায় রয়েছে? ও তো জঙ্গল থেকে ফিরে নিজের বাড়িতে ঘুমিয়েছিল, তাহলে এখন আবার জঙ্গলে কিভাবে এলো? এতক্ষণ তার মানে ও জঙ্গলে পড়েছিল, কিন্তু কিভাবে? টিপ টিপ শব্দের উৎস বুঝতে পারল। বৃষ্টি এখনো থামেনি, তবে গতি খুব একটা জোরে নয়। একটা সরু নালা বেয়ে জল বেয়ে যাচ্ছে, সেই জলের শব্দ হচ্ছে। অনু ভয়ে কেঁদে ফেলল। এসব কি হচ্ছে ওর সাথে? উঠে বসার পর দেখল ও আসলে এতক্ষণ একটা চাতালে শুয়েছিল। ওর সামনে এখন এক শতাব্দী প্রাচীন ভগ্নপ্রায় মন্দির। অনু এবারও উঠে বসেছে পুরোপুরি। কিভাবে এলো ও এখানে? আচ্ছা, ও কি স্বপ্ন দেখছে কোনো? না না, এটা স্বপ্ন নয়। ওই তো মন্দিরের সংলগ্ন চত্বরে বড় প্রদীপ জ্বলছে। সেই প্রদীপের ম্লান আলোয় করাল বদনাং, মুক্তকেশী চতুর্ভুজা, গলায় মুন্ডমালা সজ্জিত মায়ের মূর্তি বর্তমান। দেবী মূর্তির পায়ের তলে বহু স্বর্ণ, রৌপ্য এবং রত্ন খচিত সামগ্রী, অলঙ্কার, মুদ্রা স্তূপাকারে সঞ্চিত রয়েছে। কিন্তু অনুর চোখ সেই রত্ন ভাণ্ডারের দিকে গেল না। সে দেখতে ব্যস্ত শতাব্দী প্রাচীন এই ভগ্নপ্রায় মন্দিরটাকে। ও আদৌ জানে না যা ও চোখে দেখছে তা সত্যি না ভ্রম। তবে আপাতত তার অভীষ্ট লক্ষ্য পূর্ণ হয়েছে। সে মন্দিরের দর্শন করেছে। ঠিক এমন সময় প্রবল জোরালো কণ্ঠে হেইয়ো 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 ধ্বনি শোনা গেল। অনু ধ্বনিটা কান পেতে শুনল। জনশূন্য মন্দিরের অদৃশ্যকেও উলুধ্বনিতে ভরিয়ে দিচ্ছে। একদল লোকের পায়ের খড়মের শব্দ ভরে উঠেছে চারিদিকে। জোরালো স্বরে মন্ত্র উচ্চারণের শব্দ। তবে এই কণ্ঠস্বর অনুর চেনা। এই স্বর সকালে জঙ্গলে ওই অচেনা মানুষটির গলায় পেয়েছিল। অনুর মস্তিষ্ক বিভ্রাট করেছে। চারিদিকে এই রহস্যময় অতি প্রাকৃতিক দৃশ্যাবলী সে আর নিতে পারছে না। মাথা ঘুরছে। অনু স্পষ্ট দেখতে পাচ্ছে অনুর মাথা এখন আটকে আছে একটা হাঁড়ি কাঠে। অনু নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু পারছে না। এবং সকালের সেই লোকটি যাকে তখন কম্বলের মোড়ানো অবস্থায় সে দেখেছিল, সেটা আসলে একটা মুন্ডহীন দেহ। হাতে রক্তশোণিত ভোজালিটা ধরে ক্রমশ এগিয়ে আসছে অনুর দিকে। হাঁড়ি কাঠের নালা দিয়ে বয়ে চলছে লাল রক্তের ধারা। অনু চিনতে পেরেছে ইনি তাহলে পটাস্থলী জঙ্গলের বিভীষিকা, কঙ্ক ডাকাত। প্রচণ্ড অট্টহাস্যে অনুর কানে তালা ধরে গেল। সেই সাথে গগন বিদারী বজ্রপাতে চতুর্দিক ক্ষণিকের আলোকিত হয়ে অন্ধকারে ডুবে গেল। সেই সাথে কঙ্ক ডাকাতের খড়গ নেমে এলো অনুর উপরে। সকালে ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে কফির কাপে চুমুক দিতে দিতে পত্রিকা দেখছিল। ওরাও ছিল স্বাধীনতা সংগ্রামী। বিভাগে অনুর লেখা পটাস্থলীর কঙ্ক ডাকাতের স্বাধীনতাটা, এই নামে একটা আর্টিকেল ওর লেখাতে বেরিয়েছে। মুচকি হেসে পত্রিকাটা পাশে রেখে অনু সত্য ঘুম থেকে ওঠা শহর কলকাতাকে দেখতে দেখতে ফিরে গেল রাতের বিভীষিকায়। সেদিনের ব্যাপারটা সারা জীবন অনুর কাছে গোলক ধাঁধা হয়েই থেকে যাবে। অনু শুধু এইটুকু জানে, সেদিন দুপুরে অনু পায়ে পায়ে হেঁটে ফেরেনি। ফিরেছিল অচৈতন্য অবস্থায়, গায়ে জ্বর নিয়ে রাত্রিবেলায়। সেই জ্বর ছাড়তে ওর 2 দিন সময় লেগেছিল। বাড়ির লোক পরে ভীষণ বকাবকি করেছিল। অনুর দুপুরে ফিরে আসার কথা থাকলেও
যখন বাড়িতে ঝড় বৃষ্টির পরে ও ফেরেনি তখন বড় মা আর চুপ থাকেনি। একমাত্র উনি জানতেন অনু কোথায় যেতে পারে। বাড়ির লোক আর দেরি করেনি, গ্রামবাসী ও পুলিশের সাহায্য নিয়ে জঙ্গলে পৌঁছায় এবং আশ্চর্যজনকভাবে ঠিক যেখানে জগদীশের মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানেই অচৈতন্য অবস্থায় ওকে পাওয়া যায়। রিতম অবশ্য এসবের কিছুই জানে না। তারপরও কলকাতায় ফিরে আসে। কঙ্কর হাত থেকে অনুর বেঁচে যাওয়ার কারণ হিসাবে অনু মনে করে তার নির্লোভী মনোভাব আর কঙ্কর মাতৃসাধক হওয়া। যাই হোক, তবে এইসবের জন্য বড় মা যে কত অশান্তির মধ্যে দিয়ে গেছে তার জন্য সে ভীষণ দুঃখিত। পটাশতলির জঙ্গলে এখনো ঘুরে বেড়ায় সমাজের মূল স্রোত থেকে হারিয়ে যাওয়া নাম না জানা এক মহান স্বাধীনতাকামী কঙ্ক ডাকাতের প্রেতাত্মা। এদের মতো বহু অজানা অচেনা আত্মবলিদান এবং ত্যাগ শিকারের জন্যই তিরঙ্গা পতাকা সদা গৌরবে স্বমহিমায় মুক্ত গগনে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমরা কি ওদের মনে রেখেছি? শুনছিলেন লেখিকা নন্দিতা রায় মজুমদারের কলমে গ্রাম বাংলার একটি ভূতের গল্প, কঙ্ক ডাকাতের মাঠ। গল্প সূত্রধার এবং গল্প পাঠে ছিলাম আমি, দিব্যেন্দু দাস। অন্যান্য চরিত্রে ছিল পার্থ অরণ্যদেব, বর্ণালী, গোস্বামী, পূজা, অত্রিতা, প্রিয়নাথ এবং খুশি। কেমন লাগলো আপনাদের আজকের গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। গল্পের পোস্টারে ছিল চিত্রায়ন। কেমন লাগলো আজকের এই গল্প জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। এবং আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে রাখুন বঙ্গ কথা চ্যানেলকে।